স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গণ অভ্যুত্থানের সনদ তৈরি হবে, যার ভিত্তিতে হবে নির্বাচন। এ সময় তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে গণ অভ্যুত্থানের স্বপ্নের যাত্রা শুরু হলো। একই সঙ্গে যাতে ভবিষ্যতের নির্বাচনে ঐক্যমত্য সরকার গঠিত হয়, সেই লক্ষ্যে যত দ্রুত সম্ভব এই প্রস্তাবনা বাস্তবায়ন চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান নির্বাচন, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর প্রধানরা প্রতিবেদন জমা দেন। ৩রা অক্টোবর নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে ৭ই অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার। সংস্কার কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে প্রথম ধাপের ৫টি সংস্কার কমিশনের মেয়াদ ১৫ই জানুয়ারি পর্যন্ত বাড়ায় সরকার। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এবং যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবো। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হয়। যে চার্টারকে আমরা ধরে রেখেছি তার যত কিছু এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে থাকে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে। ১ মাসের মধ্যে সংস্কারের বিষয়ে রোড ম্যাপ দেয়া হবে। সংস্কারের কমিশনের প্রতিবেদনগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। সংস্কার কমিশনের এসব প্রস্তাব ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। ৪ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে, এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ৬টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো ১টা মাস বাড়িয়ে দেব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। রায়ে প্রধান বিচারপতি বলেন, সব বিচারপতির ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যারা আপিল করেননি তাদেরও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় এই মামলা হয়েছিল। এতিমদের অর্থ সহায়তা হিসেবে কুয়েতের আমিরের পাঠানো ২,১০,৭১,৬৭১ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩রা জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত মামলাটির কার্যক্রম থমকে থাকলেও ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী সময় রকেটের গতি পায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। ২৩৬ কার্যদিবসে ৩২ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। তারেক রহমান সহ অপর ৫ আসামিকে দেওয়া হয় ১০ বছরের কারা ও অর্থদণ্ড। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বেগম খালেদা জিয়া। এখানেও মামলা চলে রকেটের গতিতে। ৯ মাসের কম সময়ের ব্যবধানে একই বছর ৩০শে অক্টোবর খালেদা জিয়ার সাজার মেয়াদ ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়।
2019 সালের 14 মার্চ আপিল বিভাগে আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনের পর সেই আবেদনের ওপর শুনানি শেষে গত বছর 11 নভেম্বর আপিল বিভাগ তার সাজা স্থগিত করে আবেদনের অনুমতি দেয়। সবশেষ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে খালাস পান সব আসামি। সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো, সকলের নামটা একটু বলে দিও। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। আলোচিত এই মামলার সূত্রপাত যে প্রতিষ্ঠানের হাত ধরে সেই দুদকের আইনজীবীও জানান জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থই আত্মসাৎ করা হয়নি। 4 দিন শোনার পরে আজকে রায় দিচ্ছে, আজকে 5th ডে, এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে আমার মনে হয় দ্যাট ইজ রাইট। এটা এতিমদের জন্যই দেওয়া হয়েছে, শুধুমাত্র ওই সময় কোনো ব্যবস্থা ছিল না বলে প্রধানমন্ত্রীর ফান্ডে রাখা হয়েছে। গেল বছর 8ই আগস্ট নির্বাহী আদেশে দণ্ড মওকুফের পরও আইনি পথেই মামলা মোকাবিলার পথ বেছে নেন বিএনপি চেয়ারপারসন। অন্তঃসার শূন্য মামলায় 2 বছর 1 মাস 13 দিন কারাগারে কাটিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমন তথ্য জানিয়ে আইনজীবীরা বলছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের জীবনের গুরুত্বপূর্ণ সেই দিনগুলো হয়তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তার রাজনৈতিক জীবনে যে ভাবমূর্তি সংকট তৈরি করেছিল এতিমের অর্থ আত্মসাতের নামে, সেই কলঙ্কের দাগ চিরতরে মোচন হয়েছে আপিল বিভাগের আজকের এই সিদ্ধান্তে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছেলে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে ভাটারা এলাকা থেকে তাদের ধরা হয়। এই দম্পতির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। গত বছর ঈদুল আজহার আগে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মুশফিকুর রহমান ইফাত। সে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এরপর দুদকের তদন্তে বেরিয়ে আসে মতিউর রহমান ও তার পরিবারের অবৈধ সম্পদের তালিকা। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে দুদক 3টি মামলা করে। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো করা হয়। পরে দুদকের আবেদনে মতিউর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত। দুদকের তদন্তে দেশের বিভিন্ন জায়গায় মতিউর রহমান ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসে। তথ্য পাওয়া যায় অর্থ পাচারেরও। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 2012 সালের ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ 19 জনকে 12 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রুবিউল আলমের আদালত এই রায় দেয়। তবে এই মামলায় সাজার বেশি মেয়াদ কারাবাসে থাকায় রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনকে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামি হলেন ডেস্টিনি পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ, মোহাম্মদ গোফরানুল হক। এদের মধ্যে কারাগারে আছেন রফিকুল আমিন, ফারাদিবা ও মোহাম্মদ হোসেন। জামিনে আছেন হারুনুর রশিদ। এছাড়া 15 আসামি পলাতক। অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে 2012 সালের 31 জুলাই রাজধানী কলাবাগান থানায় 2টি মামলা করে দুদক। হাজী মোহাম্মদ সেলিমকে আদাবর থানার মামলা নম্বর 4/2024 ওখানে সোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। আদাবরের ওই ঘটনার সাথে ওখানে যাইয়া ওখানে সোন অ্যারেস্ট দেখানোর তো কোনো স্কোপ নাই। সকল ধরনের আসামির প্রতি সপ্তাহে একবার করে কথা বলার সুযোগ দেওয়া হয়। সেখানে আমার আসামি জুনায়েদ আহমেদ পলক, তাকে তার পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং আরেকজন ইউপি চেয়ার মেম্বার তারা মিয়া, তাদের 3 জনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলায় 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় এই মামলা করা হয়েছে। এদিকে পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার 5 মাস পর ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এবার মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। আসামি করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনকে। কিশোরগঞ্জ সদর থানায় করা মামলায় বাদী বিএনপি কর্মী তহমুল ইসলাম ওরফে মাজহারুল দাবি করেন, আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই মামলাতে 124 জন আসামি এবং সাবেক রাষ্ট্রপতি নামও আছে, ওনার কোনো পদবি নেই। মামলাটি তদন্তাধীন। এদিকে বুধবার খিলগাঁওয়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেয়া হয়নি। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরো দক্ষ করে তোলা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই ব্যাপার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। কুমিল্লা সীমান্তে 54 বছর পর সম্প্রীতির পুকুরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। দুই দেশের সীমান্ত রেখার মাঝে হওয়ায় দীর্ঘদিন ধরে উভয় প্রান্তের মানুষ তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করত পুকুরটি। এদিকে পুকুরটির কাছে টহল জোরদার করেছে বিজিবি, অপরদিকে ভারতীয় অংশে টহল বাড়িয়েছে বিএসএফ। পুকুরের এক পাশে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকা, আরেক পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর। পুকুরটির 1/3 পড়েছে ভারতে, বাকিটা বাংলাদেশে। এতদিন বেড়া না থাকায় দুই অংশের বাসিন্দারাই সম্প্রীতির সাথে একই পুকুর ব্যবহার করে আসছিলেন। পাসপোর্ট ছাড়া মানুষ যাতায়াত করত এপার ওপার, এমনকি রয়েছে আত্মীয়তার সম্পর্ক। কিন্তু কিছুদিন আগে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। আমরা এখানে মাছ ধরতাম, বসছি, তারপরে বিচার বলতেছে জায়গায় মাছ না ধরতাম। আমরা এখানে জনগণ চলাফেরা করতে হবে, ওইদিকে মনে করেন যাওয়া যাইতেছে না, যাইতে গেলেও এরা ধমকি দেয়। স্থানীয়দের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করার সময় স্থানীয়রা আপত্তি করলে এলাকার লোকজনকে হুমকি দেয় বিএসএফ। পাশাপাশি সীমান্তে বসবাসকারীরা চলাফেরা করতেও আতঙ্কে রয়েছেন। বাংলাদেশে হাঁটা করতেছে রুট দিয়ে হাঁটতে দিতেছে ইন্ডিয়ান বিএসএফ, দেখতে গুল্লি মারবো। আমরা তো জানি না গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কি চুক্তি করছে, কি করছে আমরা জানি না। একদম আমরা করতে পারিলে বেড়ার সামনে বাংলাদেশের মানুষ যখন ওইখানে যাইবো, ইন্ডিয়ার যদি বিএসএফ গুল্লি করে মাইরে ওলায়, তারা হেরা মানে কইব যে তার কাটার বেড়া কাটতে গেছে। এদিকে বিজিবি জানায়, আগের চুক্তি অনুসারে বিএসএফ সীমান্তে বেড়া নির্মাণ করছে, তবে নকশার বাইরে কোনো কাজ করলেই বাধা দেয়া হচ্ছে। চুক্তিতে যেহেতু আছে, চুক্তি অনুযায়ী তারা কাজ করতেছে। সো এখানে আমরা কিন্তু তাদেরকে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে আমরা বাধা দিই, ওরা স্টপ করে দেয়। স্থানীয়দের নিরাপত্তায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আটক হয়েছেন এক বাংলাদেশি। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ। তবে আটক ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বিজিবি অধিনায়ক জানান, রাতে সীমান্তে শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক ব্যক্তিকে ফিরিয়ে আনতে যোগাযোগ করছে বিজিবি। বাড়তি করের কারণে দাম বেড়েছে ফল, মিষ্টি, চশমার ফ্রেম, পোশাক, মুঠোফোন সেবা, রেস্তোরাঁর খাবার খরচ সহ শতাধিক পণ্য ও সেবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে শুল্কের বোঝা চাপিয়ে দেয়াকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। অতিরিক্ত দামে প্রায়ই বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতা বিক্রেতা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনে করে, রাজস্ব আদায় বাড়াতে কর বৃদ্ধির প্রভাব পড়ছে জনজীবনে। অর্থ বছরের মাঝামাঝি সময়ে শতাধিক পণ্য ও সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে রাতারাতি দাম বেড়েছে সেসব পণ্যের।
আগে রেস্তোরাঁয় ১,০০০ টাকায় ৫% ভ্যাটে পরিশোধ করা হতো ১,০৫০ টাকা। এখন ৩০০ টাকার কিছু বেশি খেলেই ভ্যাট দিতে হচ্ছে ৫০ টাকা, অর্থাৎ বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৩ গুণ ভ্যাট। আমদানি করা প্রতিটি ফলের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ১০০ টাকা। দাম বেড়েছে ফলের রস এবং বাদামের। পরশু থেকে কালকে পর্যন্ত ১ কেজি ৩০-৪০ টাকা বাড়ছে অলরেডি। রক্তচোষা ভ্যাট, এই ফল মূল গরিবরা কেউ খেতে পারছে না। ওটার দাম দেখা গেছে ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা, এমনকি ১০০ টাকা পর্যন্ত প্রতি কেজি ফলে বাড়ছে। প্রিয়জনের সঙ্গে মুঠোফোনে কথা বলবেন, সেখানেও হতে হবে সাবধানী। যেখানে ৩% ভ্যাট যোগ হওয়ায় ১০০ টাকার রিচার্জে থাকছে মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা। দাম বেড়েছে চশমার ফ্রেম, সানগ্লাসেরও। ভ্যাট বাড়ায় ১ কেজি মিষ্টি কিনতেও ভাবতে হচ্ছে ক্রেতাকে। বছরের ভিতরে কয়েক দফা বেড়ে গেছে, ফ্রেমের উপরও বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কাস্টমার থেকে যখন প্রাইসটা নিতে যাই তখন আমরা নিতে পারি না। সরকার যে বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বাড়িয়েছে, এটা আসলে আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এদের উপরে এই এফেক্টটা করবে। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, কর বৃদ্ধির প্রভাব পড়বে সমাজের সব স্তরেই। অবশ্যই এটা ভোক্তাদের উপর একটু বাড়তি চাপ আসবে, কিন্তু অন্যদিকে আবার ভোক্তাদের ব্যবহারকে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করে সেটা আশা করা যায় যে ভোক্তারা এটাকে ইতিবাচকভাবে দেখবেন। ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও রাজস্ব আয় বাড়াতে সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন তিনি। এটার সাথে দ্বিমত করার মতো আমার কাছে তথ্য নেই। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী মতিঝিলে আদিবাসী ছাত্র জনতার স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের শিক্ষার্থী ও বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ আদিবাসী সহ অন্তত ১১ জন আহত হয়েছেন। দুপুরে মতিঝিল এনসিটিবি সংলগ্ন মেট্রো রেলের নিচে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন রূপায়া, ইসাবা, রেং ইয়ং রু ও ধনজেত্রা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ বাদ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ১২ই জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ৪ শিক্ষার্থীর আঘাত গুরুতর নয়, তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও ১৭ই জানুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন তারা। ইচ্ছে ছিল ছেলেকে প্রকৌশলী বানাবেন, সেই স্বপ্ন বুকে নিয়ে ১৩ বছর আগে ঢাকায় পাড়ি জমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজলের মা বাবা। কে জানতো বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছেলেকে পুড়িয়ে মারা হবে, সেই সাথে ধূলিসাৎ হবে ছেলেকে প্রকৌশলী বানানোর স্বপ্ন। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। সজলের অবুঝ শিশু সারাদিন খুঁজে ফেরে তার বাবাকে। বাবার ছবি হাতে আধো আধো বলে বাবাকে খুঁজে বেড়াচ্ছে সন্তান। বাবাহীন নাতনিকে সান্ত্বনা দেবার ভাষাও হারিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাজধানীর সিটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সজলের বাবা মা। ১৩ বছর আগে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছা থেকে ঢাকায় বসবাস শুরু করেন গাইবান্ধার শাখাটা উপজেলার শ্যামপুর গ্রামের খলিলুর রহমান। কিন্তু গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নির্মম হত্যার শিকার হন একমাত্র ছেলে সজল। পরদিন সকালে আশুলিয়া থানার সামনে শনাক্ত করা হয় ছেলের পোড়া মরদেহ। এরপর থেকেই দিশেহারা পুরো পরিবার। কারো বুকে গুলি লাগছে, বুকের এতখানি করে ফাঁকা, কানে গুলি লাগছে, এই পর্যন্ত এতখানি করে ফাঁকা। আমি তখন থেকে ছেলেকে ফোন দিচ্ছিলাম যে বাবা তুমি বাড়ি ফিরে আসো, তোমার আন্দোলন করা লাগবে না। ৫ই আগস্টে উনি ইয়েতে যায়, ওখানে মিছিলে যায়, ওখানে তাকে গুলি করে মারে এবং তাকে পুড়িয়ে মারে। সজলকে ছাড়া প্রিয়তম স্ত্রীর চোখের জলও শুকিয়ে গেছে একমাত্র সন্তানকে নিয়ে দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে। আমার শাশুড়ির ছেলে নেই, সেরকম ভাবে চাকরি যদি হয় ওনার ছেলে থাকলে হয়তো ওনাদেরকে দেখতো, কিন্তু এখন তো দেখার মতো কেউ নেই, আমার পাশে যে দাঁড়াবে সেরকমও কেউ নেই। এলাকাবাসী ও স্বজনদের দাবি সরকার এবং সমাজের সামর্থ্যবানরা যেন পরিবারটির পাশে দাঁড়ান। কল যে সবসময় মনে হয় ফাটিয়ে যায়, কাছিলের থেকে কিন্তু মানুষ করছি। ন্যায়ের পক্ষেই ছিল, ন্যায়ের পক্ষে কথা বলতো। এদিকে পরিবারটির সহযোগিতায় এগিয়ে এসেছে জামায়াত। এমন বিকৃতি হচ্ছে যে পুড়ে যাওয়ার পরে লাচ্ছা না যায়নি, কিছু প্যান্টের পকেটে তার একটা কার্ড ছিল। আমরা পরে সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা প্রদান করছি।
জেলা প্রশাসনও আশ্বাস দিয়েছে পরিবারটির পাশে থাকার। সজলের মায়েরও কিছু দাবি দেওয়া আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করছি এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সবসময় সজলের পরিবারের সাথে আছে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের মূল্যায়ন হোক, বিনির্মাণ হোক বৈষম্যহীন বাংলাদেশ, এমনটাই চাওয়া নিহতের পরিবার ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরে আর কোনো বাধা নেই। 3 কর্মদিবসের মধ্যে সেনাবাহিনী ক্যাম্পাস পরিদর্শন করে দায়িত্ব বুঝে নেবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এই তথ্য জানান। আবাসন সমস্যা সমাধান সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কর্মসূচি পালন করেন তারা। এমন পরিস্থিতিতে বিশেষ আলোচনার উদ্যোগ নেওয়া হয়। বুধবারে সভা শেষে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন আবাসিক হলের স্টিল স্ট্রাকচারের কাজের জন্য সেনাবাহিনীকে প্রস্তাব দেওয়া হয়েছে। পারিশ্রমিক না পাওয়ায় চট্টগ্রামে দিনের অনুশীলন বর্জন করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। আগামীকালের মধ্যে 50% পারিশ্রমিক না পেলে পরবর্তী ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে সকালে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের, তবে আচমকাই বিজ্ঞপ্তি দিয়ে অনুশীলন বাতিল করে ফ্রাঞ্চাইজিটি। এই ছিল আমার কাছে।